লোকগুলি ক্রুদ্ধ চাপা গলায় ক্রমাগত প্রশ্ন করছিল। তাদের ভাষাটা হিন্দি, কিন্তু সেই হিন্দি ঠিক ধরতে পারছিলাম না। অনেক কষ্টে বুঝলাম যে জিজ্ঞেস করছে আমি কে, কোথায় যাচ্ছি, কি উদ্দেশ্য। দেশ থেকে বেরোনোর সময় আমার একটা ফটোশুদ্ধ পরিচয়পত্র নিয়েছিলাম পুলিশের থেকে। সেটা সবসময় কাছে রাখি। আর একটা খাতা থাকে সঙ্গে। যেখানেই যাই সেখানকার কোনো মাতব্বর লোক, উঁচু দরের সরকারি কর্মচারী বা পঞ্চায়েত প্রধানের কাছ থেকে 2-1 ছত্র লিখিয়ে নিই খাতাটায়, তার সিল লাগিয়ে, যাতে প্রমাণ থাকে আমি ওই সব জায়গায় সত্যি গিয়েছি। ব্যাগ থেকে সেই আইডেন্টিটি কার্ড আর খাতাখানা বের করে ডাকাতদের হাতে দিলাম। তারা আমার ছবি মেলালো, গম্ভীর বদনে খাতাটা উল্টে পাল্টে দেখল। ভাব দেখে মনে হলো যে তারা পড়তে জানে না। খাতায় নানা ভাষায় লেখা, তবে হিন্দি আর ইংরেজিতেই বেশি। এরপর এক ডাকাত খপ করে পেছন থেকে আমার কাঁধ শক্ত করে চেপে ধরল। অন্যরা মোটা কাপড় দিয়ে আমার চোখ বাঁধল, দড়ি দিয়ে হাত পা বাঁধল। তারপর হ্যাচকা টানে আমায় মাটি থেকে শটান তুলে কাঁধে ফেলল। একজন আমার পায়ের দিকে, আরেকজন আমার মাথার দিকে বয়ে নিয়ে হন হন করে হাঁটা দিল। অমনি অনেকক্ষণ চলে এক জায়গায় আমায় নামালো, দাঁড় করিয়ে চোখ খুলে দিল। চারপাশে চেয়ে আমি অবাক। বনের ভেতর খানিকটা ফাঁকা জায়গা, সেখানে 5টা তাঁবু পড়েছে। অন্তত জনা 50 লোক রয়েছে সেখানে, বেশিরভাগই পুরুষ, তবে 3-4 জন এই 25-30 বয়সের মেয়েকেও দেখলাম। দুটো ছোট ছোট ছেলে মেয়ে খেলছে, বৃদ্ধ বৃদ্ধা কেউ নেই। পুরুষগুলির চেহারা সাংঘাতিক, অনেকের পিঠেই বন্দুক ঝুলছে। কিছু গরু ভেড়াও রয়েছে আশপাশে। পা খুলে দিয়ে 4 ডাকাত আমায় হিড় হিড় করে টেনে নিয়ে গেল এক জবরদস্ত দেখতে মাঝবয়সী লোকের সামনে। মনে হলো সে সর্দার। একটা পাথরের ওপর বসছিল সে। দলের লোকদের কাছে আমার কথা শুনে সর্দার লালচে চোখে আমার আপাদ মস্তক নজর করে আমার আইডেন্টিটি কার্ডটা আর খাতাখানা খুঁটিয়ে দেখল। মনে হলো লোকটি পড়তে পারে। এরপর সে আমায় একগাদা প্রশ্ন করল কর্কশ মোটা গলায়, কোথায় যাবি, কেন এসেছি এ তল্লাটে, এই সব। ওরা আমায় পুলিশের গুপ্তচর ঠাউরেছিল। যা হোক, আমার জবাবে সন্তুষ্ট হয়ে সর্দারের মুখ প্রসন্ন হলো। সে গোপ মোচড়াতে মোচড়াতে তারিফ করল, हाँ तुम्हारा बात तो सच्चा मालूम होता, सिर्फ पैदल से देश घूमना अजीब शक। ठीक है, आज यहाँ थोड़ा आराम करो। এরপর ডাকাতদের কাছে যা আতিথ্য জুটল দারুণ। রাতে খেতে দিল গরম গরম চাপাটি, ডাল, সবজি, দুধ। ঘিরে বসে অনেকে আমার দেশ ভ্রমণের গল্প শুনল। সর্দারের আগ্রহটাই ছিল বেশি। মাটিতে খোলা আকাশের নিচেই বেশিরভাগ লোক চাদর পেতে শুয়ে পড়ল। আমিও তেমনি ঘুমালাম। পরদিন সকালে চোখ বেঁধে কাঁধে তুলে বয়ে নিয়ে ওরা আমায় আবার রেখে এলো সেই বনের বাইরে। বিদায় নেবার আগে সর্দার আমার সাবধান করে দিল, খবরদার যেন পুলিশকে এই গোপন ডেরার হদিশ না দিই। বেইমানি করলে তার লোক সেখানেই, যেখানেই থাকি না কেন, সেখানে গিয়ে খতম করে দিয়ে আসবে। ওই পথে আর যাওয়া হয়নি। মানিকলালের গল্প শেষ। বাহ, গ্র্যান্ড। দীপক মুগ্ধ। এরকম গল্প অনেকটা ছাপালে বঙ্গবার্তায় কাটতি বাড়বে, মানিকলালও বিখ্যাত হয়ে যাবে। সে জিজ্ঞেস করে, এরকম অভিজ্ঞতা আরও হয়েছে? তা হয়েছে। লিখে ফেলুন। লিখেছি কিছু জানার মানিকলাল, এক খাতা ভর্তি। তবে আরও ঢের আছে এমনি ঘটনা, সেগুলি লিখে ফেলুন। ইচ্ছে তো হয়, হচ্ছে না। কেন? সুস্থির হয়ে বসতেই পারি না যে। কেন? এই ঘোড়ার নেশায়। পেছনে অনেক দূরে একটা গাড়ির জ্বলন্ত হেডলাইট দেখা যায়।
দীপক নজর করে বলে, বাস মনে হচ্ছে, যদি প্যাসেঞ্জার নেয় আমি উঠে পড়ব, পায়ে লাগছে, আর হেঁটে পৌঁছতে বড্ড দেরি হবে, বাড়িতে ভাববে। কিছু মনে করবেন না, এই গ্রামটার মুখে একটু দাঁড়াই, এটাই স্টপেজ। ঠিক আছে, চলে যান বাসে, আমার ধর্ম তো হন্টন। মানিকলালের সরস কণ্ঠ শুনে দীপক নিশ্চিন্ত হয়, যেন ও কিছু মনে করবে না ফেলে গেলে। বাস রাস্তার খানিক তফাতে মস্ত গ্রামটা তখন একেবারে নিঝুম অন্ধকারের লেপা। রাস্তার গায়ে একটা ছোট্ট চায়ের দোকান, তার ঝাঁপ পড়ে গেছে বটে, কিন্তু ভিতরে মিটমিটে আলো দেখা যাচ্ছে দরমার ফাঁক দিয়ে। হয় দোকানি একাই কোনো কাজ করছে, অথবা তাসের আসর বসেছে। দীপক চটপট কাজের কথা সারে, মানিকলালকে জিজ্ঞেস করে, আচ্ছা, যেটুকু লিখেছেন সেই খাতাটা কোথায়? বোলপুর শহরে আছে। বোলপুরে? হ্যাঁ, মডার্ন প্রেসে, রেল ব্রিজের কাছে। লেখাগুলি বই করে ছাপালে কেমন খরচ লাগবে হিসেব করতে গিয়েছিলাম, আর ফেরত নেওয়া হয়নি। তা লেখাটা দিন আমায়, বঙ্গবার্তায় ছাপবো কয়েক সংখ্যায়, তারপর বই করতে পারেন। কি, রাজি আছেন? পত্রিকায় ছাপা হবে, এ তো খুব ভালো কথা, অনেকে পড়বে, জানবে আমার এক্সপেরিয়েন্স। তাই তো ইচ্ছে, চেনাশোনা তো নেই, ভাবতাম কেই বা ছাপবে। আপনি অফার করেছেন, এ আমার সৌভাগ্য। মানিকলাল রীতিমতো উৎফুল্ল, বুদ্ধিটা লেগেছে, তাই মহা খুশি। দীপক বলল, তাহলে কাল প্রেস থেকে খাতাটা নিয়ে নিন। আপনি কোথায় উঠেছেন? যাব দেখা করতে, তখন নেব লেখাটা। মানিকলাল বিব্রতভাবে বলল, সরি, বলেছি তো কাল খুব ভোরে বোলপুর ছাড়ছি, খাতা নেবার সময় পাব না। ও খাতা আপনি মডার্ন প্রেস থেকে নিয়ে নেবেন। আমায় দেবে কেন? দেবে দেবে, আমার নাম করে চাইলেই দেবে। পড়ে দেখুন, পছন্দ হলে ছাপুন, সত্যি কৃতজ্ঞ হব। বাসটা কাছে এসে গেছে। দীপক হাত তুলল বাস থামাতে। হেডলাইটের আলোয় মানিকলালকেও ভালো করে দেখে নিল। তারপর মরিয়া হয়ে জিজ্ঞেস করল, রাতে থাকছেন কোথায়? উত্তর হলো, ঠিক নেই, আমার ভরসা করবেন না। হুড়মুড় করে এসে বাসটা থামল। কন্ডাক্টর চেঁচালো, বোলপুর। বাসের পাদানিতে উঠে দীপক ফের কথা কইবার চেষ্টায় ঝুঁকে দেখে যে মানিকলাল হনহন করে এগোচ্ছে। সে একবারও মুখ ঘোরায় না বাসের দিকে। চলন্ত বাসের সিটে বসে দীপক বেজায় ধন্দে পড়ে। মানিকলাল যেন জোর করে এড়িয়ে গেল তাকে। খাতাটার ব্যাপারে যেন কি রহস্য লুকিয়ে আছে। ওর রাতের আস্তানা জানাতে এর আপত্তি কিসের? আর মোটে দেখা করতে চাইছে নাই বা কেন? পরদিন সকালে মডার্ন প্রেস খুলতেই দীপক হাজির। ছাপাখানার মালিক দীপকের পূর্ব পরিচিত। মানিকলালের খাতা চাইতেই প্রেস মালিক রেগে বললেন, নিয়ে যান মশাই খাতা, 2 বছর হলো দিয়ে গেছে, আর পাত্তাই নেই। আচ্ছা লোক, এরপর হারিয়ে যাবে, একটা আলাদা কাগজে বই ছাপার খরচ এস্টিমেট করে রেখে দিয়েছি, খাতার ভেতর আছে, দিয়ে দেবেন তাকে। তবে বলবেন যে এই 2 বছরে আরও 15% মতো খরচ বেড়ে গেছে। মানিকলালের খাতাখানা নিয়ে বিকেলবেলা দীপক বঙ্গবার্তা অফিসে হাজির হলো। বঙ্গবার্তার সম্পাদক কুঞ্জবিহারী মাইতি তখন নিজের কুঠুরিতে বসে প্রুফ দেখছিলেন। দীপক কামরায় ঢুকতে আর চোখে চেয়ে নিজের কাজে মন দিলেন। দীপক সামনের চেয়ারে বসে একবার গলা খাকারি দিয়ে কথা শুরু করল, একটা খাতা পেয়েছি, একজন বাঙালি পর্যটকের ভ্রমণ বৃত্তান্ত। পায়ে হেঁটে ঘুরছে গোটা ইন্ডিয়া, আফ্রিকা, শ্রীলঙ্কাতেও গেছে। দারুণ সব অভিজ্ঞতা, বঙ্গবার্তায় ছাপালে বেশ হয়। তারও খুব ইচ্ছে ছাপানো, লেকিন কি? প্রুফ থেকে নজর না তুলেই প্রশ্ন করলেন সম্পাদক। মানে কেস তোরা গড়বড় লাগতা কেন? এইভাবে বলেন কুঞ্জবিহারী। মানে লেখাগুলি সত্যি এক্সপেরিয়েন্স না বানানো গল্প? মায় পর্যটকটি স্বয়ং আসল না মেকি? বড্ড অল্পক্ষণের আলাপে ঠিক যাচাই করার সুযোগ পাইনি। শেষে কেমন এড়িয়ে গেল। ওর ওই পরিচয়পত্র দেখালো না, বোলপুরের ঠিকানাও চেপে গেল, যদিও লেখাটা ছাপাতে খুব আগ্রহ।
কি নাম পর্যটকটির? মুখ তুলে ভুরু কুঁচকে জানতে চান সম্পাদক। মানিকলাল মণ্ডল, বাড়ি বজবজ। হ্যাঁ, মানিকলাল মণ্ডল? আগে হ্যাঁ। কুঞ্জবিহারী খাড়া হয়ে বসেন, তার ছাঁটা গোঁফ ফুলে উঠেছে, মুখ থমথমে, উত্তেজিত কণ্ঠে বলেন, ওর সঙ্গে দেখা হয়েছিল কাল সন্ধ্যায়, মানে তখন প্রায় রাত হয়ে গেছে। কথা হলো? হ্যাঁ। দেখতে কেমন? কুঞ্জবিহারী হাবভাবে এক গোপন রহস্যের আঁচ পায় দীপক। বলে, বেশ লম্বা, আমার চেয়েও ছিপছিপে, রং ফর্সা, বয়স বছর 30, মুখে কাটা কাটা সুশ্রী, চোখ নাক, শার্ট প্যান্ট পরেছিল। কুঞ্জবিহারী গোল গোল রক্তাভ চোখে একটুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে ঘর ঘরে গলায় বললেন, মানিকলাল মণ্ডল মেকি নয়, সাচ্চা পর্যটক। ও বছর 2 আগে একবার বঙ্গবার্তা অফিসে এসেছিল। আমি নিজের চোখে ওর পরিচয়পত্র এবং নানা দেশ ঘোরার রেকর্ড দেখেছি। কিন্তু কুঞ্জবিহারী চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে পাশে তাকে রাখা পুরনো বঙ্গবার্তা বাঁধানো ফাইল একটার পর একটা টেবিলে নামিয়ে পাতা উল্টিয়ে কি জানি খুঁজতে খুঁজতে হঠাৎ গর্জন ছাড়লেন, এই দেখো, এই দেখো। একটা খোলা পাতা তিনি এগিয়ে দেন দীপকের সামনে। দীপক পড়ল প্রায় 2 বছর আগেকার বঙ্গবার্তায় 2য় পৃষ্ঠায় একটা নিউজ হেডলাইন, দুর্ঘটনায় পর্যটক মৃত। এরপর 5-6 লাইন। সংবাদটি সারমর্ম হচ্ছে, গত বুধবার দুপুরে ঝড় বৃষ্টির পর দুর্গাপুরের কাছাকাছি পিচ রাস্তার ধারে ফাঁকা মাঠে তরুণ বাঙালি পর্যটক মানিকলাল মণ্ডলের মৃতদেহ পাওয়া যায়। ঝলসানো দেহ দেখে মনে হয় যে বজ্রপাতে মৃত্যু ঘটেছে। তিনি পায়ে হেঁটে বহু দেশ ভ্রমণ করেছিলেন। আপাতত বোলপুর থেকে বর্ধমান যাচ্ছিলেন। খবরটা পড়ে দীপক খানিকক্ষণ থ হয়ে থেকে বলল, এই নিউজটা তো আমি আগে দেখিনি। কারণ তখন তুমি ছুটিতে ছিলে, দিল্লি গেছিলে বেড়াতে, জানালেন কুঞ্জবিহারী। তারপর তিনি বার কয়েক চোখ পিটপিট করে নির্বিকার কণ্ঠে প্রশ্ন করলেন, বলছো ওর ভ্রমণ কাহিনীগুলি বেশ ইন্টারেস্টিং? হ্যাঁ। দীপক কেমন ঘোরের মধ্যে ঘাড় নাড়ে। গুড, তাহলে ছাপা যাবে, বললেন সম্পাদক। ওর বাড়ির একটা পারমিশন দরকার, সে আমি আনিয়ে নেব। আমার কাছে ওর ঠিকানা আছে, তুমি লেখাগুলি এডিট করে দিও। বেচারির একান্ত ইচ্ছেটা পূরণ হোক। গল্পটা এখানেই শেষ। গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।